ক্ষমতার লোভে যে শেখ হাসিনা কতটা অন্ধ এবং ভয়াবহ হয়ে উঠেছিল সেটা তার দেশ ছেড়ে পালানোর 4 ঘন্টা কি কি করতে চেয়েছিলেন সেই বিবরণ শুনলেই বুঝবেন। গণমাধ্যমের একাধিক সূত্র থেকে জানা যায় শেখ হাসিনা তার ক্ষমতা ছাড়া শেষ 4 ঘন্টা আগেও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো হতাহতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। খুব স্বাভাবিক, তিনি রবিবারই দিনভর সারা দেশে তার ওই সন্ত্রাস লীগ মানে ছাত্রলীগ এবং যুবলীগদের লেলিয়ে দিয়ে অনেক সংঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটিয়েছেন, কিন্তু ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি তিনি। যদিও এমন পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রবিবার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেছিলেন ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য। অনেকেই তাকে সাজেস্ট করেছিলেন সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার জন্য, তবে তিনি সেটা মানতে চাননি। বরং সোমবার মানে গতকাল থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করে। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত আরো বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিচ্ছে, সামরিক যানে পর্যন্ত উঠে পড়েছে, কেন তারা কঠোর হতে পারছে না সেটা নিয়েও তিনি অনেক ক্ষেপে যান। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে নাকি দেখিয়েও বলেন ওই যে পুলিশ তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতেই চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে আরেকটা রুমে আলোচনা করেন এবং বলেন এই পরিস্থিতি শেখ হাসিনাকে ঠিক মতো বোঝান আপনি। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে এতটাই মরিয়া যে সেটাতেও তিনি শুনছিলেন না। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয় অর্থাৎ শেখ হাসিনার পুত্র তার সঙ্গে ফোনে কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলে তাকে বোঝান এবং এরপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। যদিও তিনি একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে, কিন্তু ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে এবং দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে এই গণভবন ছেড়ে তাকে চলে যেতে হবে। সো রেকর্ড করারও তাকে সময় দেওয়া হয়নি। আর এখন সবাই জানে তিনি আছেন ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার ইন্ডিয়ায় পৌঁছানোর পরপরই ক্যাবিনেট বসান, জরুরি বৈঠক বসান নিরাপত্তা জোরদারের জন্য। শেখ হাসিনা তো ইন্ডিয়াতে সেফলি চলে গেছে এবং ইন্ডিয়ান অনেকরাই এখন বলছে যে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য খুব সেফেস্ট একটা জায়গা বরাবরই ছিল, পরম বন্ধু যেহেতু। বাট এখানে সমস্যায় পড়ে গেছে কারা জানেন? আওয়ামী লীগ, ছাত্রলীগ। প্রথম আলোর একটা রিপোর্ট থেকে জানা যায় এই যে জনরোষের মুখে পড়ে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা যে দেশ ছাড়লো এটা মানতেই পারছে না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা মন্ত্রীরা। তারা বলছে তিনি দেশ ছেড়ে যদি যাবেনই তাহলে শেষ মুহূর্তে দলে নেতা কর্মীদের কেন আন্দোলনকারীদের মুখে দাঁড় করালেন। এবং তারাই বলছে শেখ হাসিনা যা করেছে সেটা একটা চরম রকমের গাদ্দারি, কারণ এই সব নেতা কর্মীরা টেরও পাননি যে শেখ হাসিনা পদ ছাড়বেন, এটা ঘুণাক্ষরেও তারা বুঝতে পারেননি। যাই হোক, এখন বাস তো বড় রকমের খাচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্ষমতার লোভ আসলে অনেক ভয়াবহ। কি অসম্মানজনক বিদায় হলো শেখ হাসিনার, এটা নিয়ে এখন শিক্ষা নেওয়া উচিত। নিজে তো শেষ হলোই, তার বাবার প্রতি দেশের মানুষের যে সম্মানটুকু ছিল সেটাকেও তিনি একদম কবর দিয়ে দিলেন, আর সঙ্গে কবর দেওয়া হলো আওয়ামী লীগ নামক তার দলটাকেও। যাই হোক, তার আওয়ামী লীগের সহযোগীরা যে সমস্ত কার্যকলাপ করেছে প্রায় 15 বছর ধরে, এগুলো অবশ্য তাদের প্রাপ্যই ছিল। এইসব আওয়ামী লীগের লোকদের কর্ম, তাদের অহংকার, তাদের দাম্ভিকতার কারণে এমন কোনো অন্যায় ছিল না যে তারা করেনি। তবে আফসোস, যে নেত্রীর উপর তাদের এত বিশ্বাস ছিল সে শেষ পর্যন্ত তাদেরকে ফেলেই পালিয়ে গেল।